ভাই, আজকে যে অ্যানিমেটা নিয়ে কথা বলবো এটা দেখার পর তোমার মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। একটা ছোট বাচ্চা ছেলে কিন্তু পাওয়ার এতটা অবিশ্বাস্য যে ডিমনরাও তার কাছে মাপ চাইতে বাধ্য হয়। তো চলো শুরু করা যাক এবং শেষ পর্যন্ত থাকো, কারণ এই ভিডিওতে একটা পর একটা টুইস্ট আসতেই থাকবে। একটা অন্ধকার গলিতে একজন সর্সারারকে একদল লোক পুরোপুরি বাজেভাবে ট্রিট করছে। তার সব জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ তারা মনে করে যে সে ভালো ম্যাজিক ব্যবহার করতে পারে না। হঠাৎ করে ব্যাটারা সরাসরি তার দিকে একটা শক্তিশালী ফায়ারবল ছুঁড়ে মারে আর বেচারা আগুনে ধরে যায়। কিন্তু চিৎকারের বদলে সে ম্যাজিকের আসল শক্তি নিয়ে মুগ্ধ হয়ে কথা বলতে শুরু করে। ম্যাজিকের আসল শক্তি নিয়ে সে কতটা ফ্যাসিনেটেড সে কথা বলতে থাকে। আক্ষরিক অর্থে আগুনে পুড়তে পুড়তে মারা যাচ্ছে, তবুও তার একমাত্র ইচ্ছা হলো আরো বেশি ম্যাজিক শেখা। ব্যাপারটা পরে কিন্তু অস্থির ভাই। পরের মুহূর্তে তার চোখ খুলে যায় আর সে দেখতে পায় যে চারদিকে কয়েকজন সুন্দরী মেয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাই সে সাথে সাথে প্যানিক করতে শুরু করে, কারণ তার কোনো মেয়েদের সম্পর্কে ধারণা নেই এবং ওরা দেখতেও বিশাল, মানে তো বুঝোই। ইনস্ট্রিংস থেকে কাজ করে সে আত্মরক্ষার জন্য একটা ফায়ারবল কাস্ট করে। কিন্তু এই ফায়ারবল আগের যে ফায়ারবলটা আমরা দেখছিলাম না, ওটা থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। ফলে সে একটা ঘরের একটা অংশ পুরোপুরি উড়িয়ে দেয়। সিনটা এরপর শিফট হয় শহরে, যেখানে একটা অ্যানাউন্সমেন্ট ছড়িয়ে পড়ে। সেলেন কিংডমে সপ্তম রাজপুত্রের জন্ম হয়েছে, যার নাম প্রিন্স লয়েড। কয়েক বছর কেটে যায় আর লয়েড একটা ছোট ছেলে হিসেবে বড় হয়। একদিন ঘরের ভিতরে মেয়েটা তাকে খুঁজছে, কারণ সে তাদের এড়াতে চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে। লয়েড মনে মনে কনফার্ম করে যে সে সত্যি রিইনকার্নেট করেছে এবং যদি একজন রয়্যাল প্রিন্স হিসেবে কিভাবে জন্ম হলো সেটা সে কনফিউজড। তবে সে এ বিষয়ে বেশি মাথা ঘামায় না, যেহেতু সে তার আগের জীবনে মনে রাখে, তাই সে তার ইচ্ছের কথা মনে রাখে, শক্তিশালী ম্যাজিক স্টাডি করা এবং দেখা সে কতটা পাওয়ারফুল হতে পারে। এরপর সে একটা ওয়েল ডেভেলপ মেয়ের সাথে দেখা করে, যার নাম শিলা। আর হঠাৎ করে দুজন তলোয়ার নিয়ে একে অপরের সাথে ফাইটিং করতে শুরু করে। প্রিন্স হওয়ার সত্ত্বেও লর্ড স্বীকার করে যে কিংশিপে তার তেমন কোনো ইন্টারেস্ট নাই, যার কারণে তরল ট্রেনিং তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। শিলা দ্বিমত পোষণ করে এবং জোর দিয়ে বলে যে একজন রয়্যাল হিসেবে তাকে অবশ্যই লড়াই করতে জানতে হবে। সে 3 বছর ধরে তার সর্ট ইনস্ট্রাক্টর আর তাকে ট্রেনিং দেওয়াটাই তার জীবনের উদ্দেশ্য হয়ে উঠেছে। লড়াইয়ের মাঝে লর্ড স্বীকার করে যে সে গোপনে ম্যাজিক ব্যবহার করে শিলা মুভমেন্ট পারফেক্টলি ট্র্যাক করছিল। মানে শিলা আসলে তার রিফ্লেকশনের সাথে লড়াই করছিল, যেটা একরকম চিটিং বলতে পারো, মানে ফুললি কপি করতেছিল আর কি শিলারে। আর এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে শুধু ম্যাজিক শিখতে চায়। লড়াইটা আনফেয়ার মনে করে সে ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট ম্যাজিক ব্যবহার করে, যা তাকে সামান্য ভেসে উঠতে এবং শিলার উচ্চতার সমান হতে সাহায্য করে। যেই না সে আঘাত করতে প্রস্তুত হয়, শিলা অনায়াসে তার আক্রমণ ব্লক করে এবং প্রকাশ করে যে সে শুরু থেকেই তার চিটিং লক্ষ্য করেছিল। বর্ধিত রিচ, লেভিটেশন এবং বাড়তি শক্তি, সবকিছু। তাকে বকা দেওয়ার বদলে সে তার অবিশ্বাস্য ট্যালেন্টের প্রশংসা করে, বিশেষ করে একসাথে মাল্টিপল স্পেল ব্যবহার করার ক্ষমতা। লয়েড ভাবে যে শিলা এখনো বুঝতে পারেনি যে সে আসলে তার চেয়েও বেশি স্পেল ব্যবহার করেছিল, তাই এ কথা না বলাটাই ভালো মনে করে। আর ওয়েট, এখন তো মজা শুরু হচ্ছে। এরপর লয়েড মেয়েদের দ্বারা ঘেরাও হয় আর তারা জোর করে তাকে গোসল করাতে চায়। ওভার ডেভেলপ মেয়েদের সাথে গোসল করার সময়, আর ভালো কথা এই ওভার ডেভেলপ মানে তো বুঝোই, পুরোটা বললাম না আর কি। তো যেটা বলতেছিলাম, লয়েড একজনকে মজা করে একটা ডেমন সম্পর্কে কথা বলতে শুনতে পায়, যাকে ঘরের নিচে ফরবিডেন লাইব্রেরিতে সিল করে রাখা হয়েছে। এই কথাটা লয়েড শুনে তৎক্ষণাৎ কিউরিয়াস হয়ে ওঠে আর মেয়েরা ব্যাখ্যা করে যে বহু আগে গ্রিমোর নামক একটা শক্তিশালী ডেমনকে একটা বইয়ের মধ্যে সিল করতে গিয়ে কিংডম প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। রাতে লয়েড কনসিলমেন্ট ম্যাজিক ব্যবহার করে অদৃশ্য হয়ে আন্ডারগ্রাউন্ড ফরবিডেন লাইব্রেরিতে লুকিয়ে ঢোকে। লয়েড সহজেই সিলটা বাইপাস করে লাইব্রেরিতে ঢুকে পড়ে। এই লাইব্রেরিতে একটা সিল ছিল যাতে বাইরে কেউ না ঢুকতে পারে সহজে, কিন্তু লয়েড সহজেই সিলটা বাইপাস করে লাইব্রেরিতে ঢুকে পড়ে। এত বছর এই ঘরের থেকেও এরকম একটা জায়গা অস্তিত্ব সে জানতো না, এটা ভেবেই সে অবাক হয়। ভেতরে ঢুকে সে বইগুলো এক্সপ্লোর করতে থাকে, যতক্ষণ একটা বই ভাসতে শুরু করে এবং সেখান থেকে একটা ফিগার বেরিয়ে আসে যে নিজেকে পরিচয় দেয় গ্রিমওয়ার হিসেবে। সে ইমপ্রেসড যে লয়েড সিলটা ভেঙেছে এবং সে তাকে পুরোপুরি আনসেল করতে বলে, কিন্তু লয়েড বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই লিজেন্ডারি ডিমন। গ্রিমোর তাকে গোল্ড দিয়ে প্রলব্ধ করার চেষ্টা করে, কিন্তু লয়েড সাথে সাথে ক্রিয়েশন ম্যাজিকের দুর্বল মান ধরে ফেলে। আর ভাই বিশ্বাস করো, বাজারে গোল্ডের যে দাম, আমি ওগুলো নিয়ে নিতাম। যাই হোক, তাই লয়েড গ্রিমোরকে বিশ্বাস করতে অস্বীকার করে এবং বলে যে সে তাকে আবার সিল করে দেবে। গ্রিমোর মরিয়া হয়ে পড়ে, তাই সে সাধারণত বিনিময়ে একটা এনশিয়েন্ট ম্যাজিক অফার করে। আর এইটা শুনে লয়েড আগ্রহ দেখাতে শুরু করে। লয়েডের পাস্ট লাইফের স্মৃতি ফিরে আসে, যেখানে সে হেনস্থার শিকার হয়। তাই সে স্বীকার করে যে রয়্যাল হিসেবে জন্ম নেওয়াটা তাকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে। তাই সে গ্রিমোরকে আনসেল করে। মুক্ত হওয়ার সাথে সাথে সে লয়েডের উপর শক্তিশালী ম্যাজিক দিয়ে আক্রমণ করে, লাইব্রেরির কিছু অংশ ধ্বংস করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো লয়েড অক্ষত থাকে, কারণ সে একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছিল। স্বভাবতই সে ভয়ের বদলে ফেসিলিটেশন দেখায়, যেটা গ্রিমোরকে আরো উস্কে তোলে। আর সে আরো রেগে যায়, কারণ তার কোনো আক্রমণই ব্যারিয়ার ভাঙতে পারছে না। মাথা নষ্ট ব্রো।
লয়েড তখন ডিমনের ম্যাজিক ফিঙ্গার দিয়ে টাচ করে, তার আঙ্গুল ইঞ্জুরি হওয়া সত্ত্বেও স্ট্রাকচার অ্যানালাইজ করে, যেটা তাকে আরো বেশি এক্সাইটেড করে। মানে কিছুটা বলতে পারো ম্যাডম্যান লেভেলের, মানে ব্যথা পাইতেছে তাও ম্যাজিক শিখতে হইব, পাগল একটা। গ্রিমিয়র আরো শক্তিশালী স্পেল ব্যবহার করে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজে এক্সজস্টেড হয়ে বুঝতে পারে যে লয়েড বাচ্চা হলো অনেক শক্তিশালী। ভয় পেয়ে সে পালাতে চেষ্টা করে, কিন্তু লয়েডের লেয়ার্ড ব্যারিয়ারের মধ্যে আটকে যায়, যেখানে লয়েড ডিমনের ডিফেন্সিভ ম্যাজিক দেখার জন্য একটা বিশাল ফায়ারবল তৈরি করে। গ্রিমিয়র ডিফেন্ড করতে পারে না, সে পরাজিত এবং কনফিউজড যে লয়েডের আসল নেচার কি। লয়েড পুরো লাইব্রেরি ম্যাজিক দিয়ে ঠিক করে দেয়। এটা দেখে গ্রিমর এতটাই শকড হয়ে যায় যে সে লয়েডকে তার মাস্টার হতে অনুরোধ করে এবং এই ফাইটের জন্য মাফ চায়। লয়েড রাজি হয় এবং তাকে বলে কিংডমে যেন কেউ না দেখে সেজন্য ছোট হয়ে থাকতে। তাই সে একটা কিউট ছোট্ট প্রাণীতে রূপান্তরিত হয় এবং লয়েডের সাথে লেগে থাকে। কিন্তু আর শালায় ভাবতেছিল যে লয়েডের কাছে থাকলে সে তার হারানোর সুযোগ পাইব। তবে সে দ্রুত বুঝতে পারে যে লয়েডের মানা অসম্ভব রকম ডেন্স এবং ওভারওয়েলমিং। তাই সে যাই করুক না কেন লয়েডের কাছে মারা খাবেই। এই কারণে সে মনে করে লয়েড হিউম্যান না। কিন্তু লয়েড ক্যাজুয়ালি তাকে গ্রিম বলে ডেকে ওয়েলকাম করে, আর গ্রিম বেঁচে থাকার জন্য তাকে মেনে চলার সিদ্ধান্ত নেয়। পরের দিন একজন মানুষকে বেশ কয়েকজন লোক যত্ন সহকারে প্রস্তুত করছে এবং প্রস্তুত হয়ে সে সরাসরি লয়েডের রুমে যায়। সে আসার আগে লয়েড গ্রিমকে লুকিয়ে থাকতে বলে। এরপর জানা যায় যে মানুষটা হলো লয়েডের বড় ভাই অ্যালবার্ট। ট্রেনিং গ্রাউন্ডে অ্যালবার্ট তার স্কিল দেখায়, ফায়ারবল স্পেল দিয়ে একটা টার্গেট সহজে পুরোপুরি ধ্বংস করে। যখন লয়েডের আক্রমণে পালা আসে, তার চিন্তা ভাবনা প্রকাশ পায় যে তার রাজা হওয়ার কোনো ইচ্ছে নেই, তার আসল লক্ষ্য শুধু ম্যাজিক স্টাডি করা। এই মানসিকতা নিয়ে লয়েড একটা কার ফায়ারবল টেকনিক ব্যবহার করে সিদ্ধান্ত নেয়, টার্গেটগুলো ধ্বংস না করে হালকাভাবে স্পর্শ করার লক্ষ্য নিয়ে। অনেকেই তার কাজ ভুল বুঝে, এমনকি একজন তাকে নিয়ে মস্করা করে, ভেবে যে লয়েড ফেল করেছে। কিন্তু গ্রিম দ্রুত পয়েন্ট আউট করে যে লয়েড আসলে পারফেক্ট কন্ট্রোলে প্রতিটা টার্গেট হিট করেছে। এ লেভেলের প্রিসিশন অত্যন্ত কঠিন এবং শুধু টার্গেট ধ্বংস করার চেয়ে অনেক বেশি ইমপ্রেসিভ। অ্যালবার্ট সাথে সাথে লয়েডের টেকনিক বুঝতে পারে, কিন্তু কমেন্ট না করার সিদ্ধান্ত নেয় এবং তাকে ট্রেনিং এরিয়া ব্যবহার করার ফ্রি টাইম দিয়ে বিরতি নেয়। লয়েড এক্সাইটেড হয়ে ওঠে, রিস্ট্রিকশন ছাড়া এক্সপেরিমেন্ট করার জন্য একটা খালি শুটিং গ্যালারি পেয়ে সে খুশি। লয়েড গ্রিমকে বলে যে সে অ্যাডভান্স টেকনিক ট্রাই করতে চায়, ডাবল ইনক্যান্টেশন সহ। গ্রিম শক্ত হয়ে ব্যাখ্যা করে যে এরকম কিছু কেবলমাত্র দুটো মুখওয়ালা ডিমনদের পক্ষে সম্ভব। লয়েড উত্তর দেয় গ্রিমকে নিজে ভেতরে নিয়ে, যেটা থেকে গ্রিম স্তব্ধ হয়ে যায়, কারণ এর কেউ এমনটা করেনি। লয়েড তাদের ক্ষমতা একসাথে মিলিয়ে টেস্ট করার প্রস্তুতি নেয়, আর যখন সে অ্যাডভান্স ম্যাজিক ব্যবহার শুরু করে গ্রিম ব্যথায় কষ্ট পেতে শুরু করে। লয়েড ব্যাখ্যা করে যে সে স্পেল ট্যাগ ব্যবহার করছে, একটা পদ্ধতি যা ইনক্যান্টেশন মিক্স করে একসাথে মাল্টিপল স্পেল অ্যাক্টিভেট করতে দেয়। কমপ্লিকেটেড স্পেল ব্যবহার করে লয়েড একসাথে প্রচুর সংখ্যক ইনক্যান্টেশন স্ট্যাক করার চেষ্টা করে। যখন গ্রিম সতর্ক করে যে একমাত্র একটা স্পেল স্ট্যাক করাও ইতিমধ্যে বিপজ্জনক বলে গণ্য হয়, লয়েড শীঘ্রই বুঝতে পারে যে সে গ্রিমের মুখ এবং নিজের মুখ দুটি দিয়ে কথা বলতে পারছে, যা তাকে একসাথে দুটি অ্যাডভান্স ইনক্যান্টেশন পারফর্ম করতে দিচ্ছে। গ্রিম এই পাওয়ার দেখে ভীষণ শকড হয়ে যায় এবং বুঝতে পারে ট্রেনিং গ্রাউন্ডে ডাইরেক্ট হিট করলে সবাইকে স্লাইম করে দেবে, মানে মিশে আলাইব মাটিতে। তাই লয়েড আক্রমণটা আকাশের দিকে ছুড়ে দেয়, যার ফলে একটা বিশাল বিস্ফোরণ হয় যা পুরো শহর থেকে দেখা যায়। অন্যদিকে অ্যালবার্ট আয়োজনের সাথে লয়েড নিয়ে কথা বলে এবং ব্যাখ্যা করে যে লয়েড ইচ্ছাকৃতভাবে সব টার্গেট ধ্বংস না করে স্পর্শ করেছিল, আর বিশ্বাস করে যে লয়েডই আসল প্রডিজি। অ্যালবার্ট এমনকি পরামর্শ দেয় যে লয়েড একদিন গ্র্যান্ড সেজ হতে পারে এবং তাকে ভবিষ্যতে একজন মূল্যবান মিত্র হিসেবে দেখে। রাত অস্বাভাবিকভাবে দ্রুত নামার সাথে সাথে আমরা দেখি ট্রেনিং গ্রাউন্ড সম্পূর্ণ ধ্বংস। গ্রিম অবিশ্বাসে তাকিয়ে থাকে, বুঝতে পারছে না লয়েড আকাশে ফুটো করে দিয়েছে, কিন্তু লয়েড শান্তভাবে তার ম্যাজিক দিয়ে সব ক্ষতি ঠিক করে দেয়। পরে গ্রিম লয়েডকে জানায় যে ঘটনাটা এদের মধ্যে নিউজে এসে গেছে, আর নিউজ পেপার পড়তে গিয়ে লয়েড একটা আর্টিকেল দেখে একটা র্যাঙ্ক অ্যাডভেঞ্চারিং কোম্পানি সম্পর্কে, যারা বিপজ্জনক ডানজন ক্লিয়ার করে এবং শক্তিশালী আইটেম সংগ্রহ করে। এটা তার কিউরিসিটি জ্বালিয়ে দেয় এবং সে সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে সে ডানজন এক্সপ্লোর করতে চায়। গ্রিম সতর্ক করে যে প্রাসাদ থেকে হারিয়ে যাওয়া অনেক সাসপেক্টেড হবে, তাই এই সমস্যার সমাধানে লয়েড নিজের একটা কাঠের রেপ্লিকা তৈরি করে, মানে ক্লোন। রেপ্লিকা দেখতে হুবহু লয়েডের মতো এবং ইন্টারনাল স্ট্রাকচার এবং বেসিক মুভমেন্টও একই রকম। তবে সে একটা সমস্যার কারণ, সে লয়েডের সবচেয়ে ছোট্ট পরিবর্তনও লক্ষ্য করে। ছদ্মবেশ বজায় রাখতে গ্রিম রিপ্লিকার ভেতরে তার চেতনা বা আত্মা রাখে, আর তার আসল শরীর লয়েডের হাতে থাকে। লয়েড তখন সফলভাবে প্রাসাদ থেকে বের হয়, গ্রিমের সাথে কানেক্টেড থেকে। লয়েড বের হওয়ার পর গ্রিমের মাথায় খারাপ চিন্তা আসে, তবে সে ইমোশনাল হয়ে পড়ে যখন লয়েড তার উপর আস্থার কথা প্রকাশ করে। ঘরের পরে লয়েড বুঝতে পারে যে সে জানে না ডানজন কোথায় পাওয়া যায়, কিন্তু শীঘ্রই সে দেখতে পায় একটা মেয়েকে মনস্টাররা তাড়া করছে, কিন্তু সে সহজে তার ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে তাদের মেরে দেয়। লয়েড তার ব্রিদিং স্টাইল থেকে বিশেষ কিছু বুঝতে পারে এবং কাই সম্পর্কে পড়া একটা এনার্জি কথা মনে করে, যা নিয়ন্ত্রিত শ্বাসের মাধ্যমে শরীরকে শক্তিশালী করে।
মেট অনেক দূর থেকে লয়েডের উপস্থিতি টের পায় এবং তাকে ধরার সিদ্ধান্ত নেয়। ধরা পড়া এড়াতে লয়েড একটা ইলুশন স্পেল দিয়ে তার চেহারা পরিবর্তন করে। সে নিজেকে রবার্ট নামে পরিচয় দেয় এবং দাবি করে যে সে একজন বিগিনার অ্যাডভেঞ্চারার। সে আগে থেকে ফিশার কম্বাইন করে একটা সম্পূর্ণ নতুন চেহারা তৈরি করে, কিন্তু নিশ্চিত করে যে চেহারা কোনো বাস্তব মানুষের মতো না। মেয়েটা নিজেকে তাও হিসেবে পরিচয় দেয়, একজন বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার এবং মার্শাল আর্টিস্ট, যে দ্রুতই রবার্টের প্রতি আগ্রহী হয়ে ওঠে। দুজন একসাথে ডানজনে ঢোকে, যেখানে তাও অনায়াসে মনস্টার হারায় আর লয়েড ম্যাটেরিয়াল সংগ্রহ মনোযোগ দেয়। বিরতির সময় লয়েড কায় সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে পারে এটা কন্টিনেন্টে অত্যন্ত রেয়ার এবং পুরোপুরি শ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রিত। লয়েড একবার দেখে টেকনিক কপি করার চেষ্টা করে, যদিও এতে ব্যথা লাগে। সে তার শরীরে একটা নতুন এনার্জি তৈরি হতে অনুভব করে। সে বুঝতে পারে যে এই পাওয়ার তার ম্যাজিককে অনেক বেশি শক্তিশালী করতে পারে। এগিয়ে যেতে যেতে তাও একটা শক্তিশালী কায় অ্যাটাক দিয়ে ডানজন বস হারায়। তা একটা ট্রেজার চেস্টের কাছে যায়, ধরে নিচ্ছে ভিতরে তেমন কিছু নেই, মানে কোনো রিস্ক নেই আর কি। কিন্তু লয়েড বিপদ আঁচ করে এবং ঠিক সময় মতো তাওকে সরিয়ে দেয়। একটা লিঞ্চ মনস্টার হঠাৎ বাক্স থেকে বেরিয়ে আসে এবং একটা নতুন হুমকি নিয়ে। লিঞ্চ দেখে লয়েড কিউরিয়াস হয়ে যায়, এটা কোন ধরনের মনস্টার, কিন্তু তাও সাথে সাথে বিপদ বুঝতে পারে। তাই সে লয়েডকে ডানজন ছেড়ে চলে যেতে বলে, এমনকি জোর করে তাকে দূরে ঠেলে দেয়। লিঞ্চ তার দৃষ্টি তার দিকে ঘোরায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে দক্ষতার সাথে আক্রমণ এড়ায়। তবে সাসপেক্ট মনে হয়, কারণ এই লেভেলের ডানজনে এরকম মনস্টার থাকার কথা না। এদিকে লয়েড ডানজনের পথগুলো দিয়ে পিছনে পড়তে থাকে। নিজেকে থামাতে সে একটা ব্যারিয়ার অ্যাক্টিভেট করে, কিন্তু সে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং ভাবে কেন সে তাকে এত জোরে ধাক্কা দিল। আর অন্যদিকে লয়েড গ্রিমকে চেক করতে গিয়ে দেখে গ্রিম ভয়াবহ অবস্থায় আছে এবং নড়াচড়া করতে পারছে না। গ্রিম মরিয়াভাবে লয়েডকে বাড়ি ফিরতে বলে এবং তাকে বাঁচাতে বলে। লয়েড তখন তাও বা গ্রিম কাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে পারছে না। তখন দেখে যে লিচ স্পষ্টতই তাওকে কাবু করে ফেলেছে। সে বুঝতে পারে মনস্টারকে হারানো তার পক্ষে সম্ভব না এবং মৃত্যু ঘনিয়ে আসছে, কিন্তু বিশ্বাস করে লয়েড ইতিমধ্যে পালিয়ে গেছে। সে নিজেও পিছিয়ে আসার চেষ্টা করে। সেই মুহূর্তে লিচ কথা বলে, যা তাওকে শক করে, কারণ এই ধরনের মনস্টারের কথা বলার কথা না। সে জানায় যে তার বুদ্ধিমত্তা এবং জ্ঞান আছে, কারণ সে অ্যাডভেঞ্চারার খেয়ে তাদের সোল জ্ঞান এবং তাদের স্কিল শুষে নিয়েছে। সে ব্যাখ্যা করে যে তাও খাওয়ার যোগ্য না, কিন্তু আগে যে ছেলেটা ছিল সে তার আক্রমণে অস্বাভাবিক দ্রুততা দেখিয়েছিল, তাই সেই ছেলেটার প্রতি বেশি আগ্রহী। তাও ভাবে লয়েডকে যেভাবে লিস্ট থেকে বাঁচাতে হবে। তাই সে তার শক্তি সঞ্চয় করে এবং শক্তিশালী আক্রমণ করে, যেগুলো প্রায় কোনো ক্ষতি করে না। সব শক্তি খরচ করে সে শেষে জ্ঞান হারায়, কিন্তু লিস্ট তাকে শেষ করার আগে লয়েড এসে তার ব্যারিয়ার দিয়ে আক্রমণ ব্লক করে, তাওকে বাঁচায় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। লিক আরেকটা আক্রমণ করে, কিন্তু লয়েড হঠাৎ অসম্ভব গতিতে তার পেছনে চলে যায় এবং বড় বড় আক্রমণ সহ্য করে। সাথে সাথে তার শ্বাস নিয়ন্ত্রণ করতে থাকে। সে কায় এবং মানা একসাথে মেলাতে চেষ্টা করে। লিচ দেখে তার কাছে লয়েডের ব্যারিয়ার ভাঙার কোনো উপায় নেই এবং অনেক বেশি রেগে যায়, কিন্তু লয়েড ইচ্ছাকৃতভাবে ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করে। লিচকে বোঝায় যে তার ডিফেন্স ভেঙে গেছে। লিক আবার আক্রমণ করে, কিন্তু লয়েড সুনির্দিষ্ট মুভমেন্ট এবং শ্বাসের মাধ্যমে অনায়াসে এড়িয়ে যায়। তাও বুঝতে পারে যে লয়েড ইচ্ছাকৃতভাবে ব্যারিয়ার সরিয়েছে। আরো বেশি পাওয়ার চ্যানেল করতে সফলভাবে কায় এবং মানা মিলিয়ে লয়েড শক্তিশালী আক্রমণ করে। প্রথম আক্রমণ লিকে কার্যকরভাবে পৌঁছায় না, কিন্তু লয়েড তার ভুলগুলো দেখে টেকনিক উন্নত করে, আক্রমণ আরো শক্তিশালী করে। এই কারণে পরের আক্রমণ লিচের ডিফেন্স অতিক্রম করে। লয়েড নতুন টেকনিক ব্যবহার করে এবং পুরো প্রসেস এনজয় করতে থাকে। লিচ যখন পেন ভিজিয়ে ফেলেছে সে বুঝতে পারে সে কাবু হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত লয়েডের ফাইনাল এবং সবচেয়ে শক্তিশালী আক্রমণ মনস্টারকে পরাজিত করে। সে বুঝতে পারে না কিভাবে এত সিম্পল দেখতে একটা টেকনিক তার শক্তিশালী ম্যাজিককে ছাড়িয়ে গেল। মারপিটের পর তারা ডানজনের ভেতরে ট্রেজার বক্স খোলে, আর তাও হতাশ হয়। ভেতরে শুধু একটা পুরনো ছুরি, কিন্তু লয়েড বুঝতে পারে ছুরিটা মানা দিয়ে ট্রিট করা হয়েছে এবং জিজ্ঞেস করে সেটা রাখতে পারবে কিনা। যেহেতু তাই মনে করে এনচেন্টমেন্ট তেমন বেশি কিছু না, তাই সে তাকে রাখতে দেয়। হঠাৎ ডানজন ভেঙে পড়তে শুরু করে। ট্রেজার নেওয়ার পর এটা স্বাভাবিক ঘটনা, আমরা সব অ্যানিমেতে কম বেশি দেখি। তাও এর মতে লয়েড নিরাপদে পালানোর আগে বক্সের একটা অংশ সংগ্রহ করতে পারে। ডানজন নিজেকে ফিল করার সাথে সাথে সে তাওয়ের সাথে একটু কথা বলে, তারপর ঘরে ফিরে যায়। ঘরে ফিরে লয়েড গ্রিমকে চেক করে জানতে পারে যে স্পারিং এর সময় সিরা তাকে পেরিয়েছে, এই কারণে সে এই অবস্থায় আছে। এর জন্য দায়িত্ববোধ করে লয়েড ক্ষমা চায়, কিন্তু দ্রুত ডানজন থেকে আনা ছড়ি দিয়ে এক্সপেরিমেন্টের মনোযোগ দেয়। পিউরিফিকেশন ম্যাজিক ব্যবহার করে। লয়েড মানা এসেন্সকে বেসিক উপাদানে আলাদা করে, তেল, সিলভার এবং হোমাটাইট। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। যাই হোক, সে প্রাসাদ থেকে সিলভার কয়েন জোগাড় করে গলিয়ে ফেলে এবং পরে সুলফা থেকে তেল নেয়। উপাদানগুলো একত্রিত করে সে সফলভাবে একটা মানা এসেন্স তৈরি করে, যা সে তরলে ব্যবহার করতে পারবে। অ্যালবার্টের সাহায্যে লয়েড নাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এনচেন্ট করার জন্য। অনেক অস্ত্র এনচেন্টমেন্ট এত শক্তিশালী হওয়ার কারণে ভেঙে যায়, কিছু সফলভাবে এনচেন্টেড হয়। ব্যর্থতার হার বেশি হলেও লর্ড ভালো সংখ্যক সফল এনচেন্টমেন্ট করে। একজন বিজ্ঞানের জন্য স্বাভাবিক চেয়ে অনেক বেশি।
কিছুদিন পরে লয়েড কতটা কাজে লেগেছে দেখে অ্যালবার্ট তাকে একটা মনস্টার হান্টিং মিশনে আমন্ত্রণ জানায় রিয়েল কম্ব্যাটে এনচেন্টেড অস্ত্র টেস্ট করতে। তাই লয়েড খুশি হয়ে রাজি হয়। গ্রুপটা তাদের গাড়িতে বসে মনস্টার হান্টিং এ যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরে গ্রুপ একটা ঘন জঙ্গলে পৌঁছায়। লয়েড জিজ্ঞেস করে সব মনস্টার এখানে থাকে কিনা, আর বলা হয় আসল টার্গেট আরো নিচে একটা লেকের কাছে। লয়েড বেশ এক্সাইটেড কারণ সে সাধারণভাবে ঘরের ভেতরে থাকে। এগিয়ে যাওয়ার সময় অ্যালবার্ট শিলাকে টিচ করে কারণ সে সারাক্ষণ লয়েডের দিকে চোখ রাখছে, কিন্তু সে ব্যাখ্যা করে সে তার টিচার এবং প্রোটেক্টর হিসেবে সাথে আসতে পেরে শুধু কৃতজ্ঞ। তাদের হালকা কথাবার্তা বাধা পায় যখন হঠাৎ মনস্টাররা গ্রুপে আক্রমণ করে। মনস্টাররা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি। পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে, কিন্তু নাইটরা তৎক্ষণাৎ লয়েডকে রক্ষা করতে এগিয়ে আসে। নাইটরা মনস্টারদের সাথে লড়াই চালিয়ে যায় আর একটা আঘাতে কয়েকটা মনস্টার কেটে যায়। নাইটরা বুঝতে পারে তাদের তরল অবিশ্বাস্য রকম তীক্ষ্ণ হয়ে গেছে, স্বাভাবিক লেভেলের অনেক উপরে। তাই লয়েড খুশি হয় জেনে তার এনচেন্টমেন্ট ম্যাজিক সফলভাবে কাজ করছে। শিলা নিজের শক্তিতে বেশ কয়েকটা মনস্টার হারায়। তার অস্ত্র এনচেন্টেড নয় সত্ত্বেও লয়েডে নিয়ে আরো ভাবার আগেই আর একটা মনস্টার তাকে আক্রমণ করে, কিন্তু হঠাৎ তাও এসে মনস্টারকে অনায়াসে লাথি মেরে দূরেই সরিয়ে দেয়। লয়েড তাকে সেখানে দেখে শকড হয়। সে ব্যাখ্যা করে একটা শক্তিশালী প্রেজেন্স অনুভব করে সে এখানে এসেছে। তাও দ্রুত লয়েডকে কার ব্রিদিং ব্যবহার করতে দেখে নিঃসন্দিহান হয়ে পড়ে, কারণ এটা রবার্টের প্রেজেন্সের মতোই মনে হচ্ছে। লয়েড ভেতরে ভেতরে প্যানিক করে কারণ সে ভুলে গেছে যে এখন সে তার রবার্ট পরিচয় ব্যবহার করছে না। তাও যখন তাকে খটিয়ে দেখছে আরেকটা মনস্টার আক্রমণ করে, কিন্তু শিলার সাথে সাথে সেটা সাফ করে দেয়। তাও আর শিলা একে অপরের সাথে ব্রিফিং শুরু করে, একটা সংক্ষিপ্ত তর্কে জড়িয়ে পড়ে যতক্ষণ না আলবার্ট থামিয়ে দেয় এবং তাকে লেকের সাথে নেওয়ার আমন্ত্রণ জানায়। লেকে পৌঁছানোর পর আলবার্ট আনুষ্ঠানিকভাবে নিজেকে সালম কিংডমের দ্বিতীয় রাজপুত্র হিসেবে পরিচয় দেয়। তা অবাক হয়ে তার আগের আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু ভেতরে ভেতরে ভাবে আলবার্ট দেখতে রবার্টের মতো, কিন্তু বুঝতে পারে তারা একই ব্যক্তি নয়। তাও বলে সে আগে পরিচিত কাউকে অনুভব করেছে, যার কারণে লয়েড সন্দেহ এড়াতে তারপর পিছনে লুকিয়ে পড়ে। পরে অ্যালবার্ট তার সাথে কথা বলে এবং জোর দিয়ে বলে একা ভ্রমণ করা বিপজ্জনক, তাই সে তাকে সকাল পর্যন্ত গ্রুপের সাথে থাকতে বলে, বিশেষত কারণ তার সেন্সিং অ্যাবিলিটি অত্যন্ত কাজে। হঠাৎ তাও একটা শক্তিশালী মনস্টার আসছে বলে ডিটেক্ট করে এবং গ্রুপ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। একটা বিশাল ওয়ারউলফ আক্রমণ করে এবং নাইটরা এটাকে বেয়ারউলফ নামের একটা ভয়ঙ্কর প্রাণী হিসেবে চেনে। শিলা লয়েডকে পিছিয়ে থাকতে বলে, কিন্তু বেয়ারউলফ এই শক্তিশালী আক্রমণ নাইটদের কাবু করে ফেলায়। তা একজনকে শক্তিশালী ব্লাস্ট দিয়ে বাঁচায়। আলবার্ট এগিয়ে আসে এবং এনচেন্টেড সোয়ার্ড বের করে একটা ভয়াবহ আক্রমণ করে বেয়ারউলফকে সম্পূর্ণ পুড়িয়ে দেয় এবং লয়েডের কৃতিত্ব দেয়। তার এনচেন্টমেন্ট স্পেল ছাড়া এত শক্তিশালী মনস্টারকে মারা কখনোই সম্ভব হতো না। কিন্তু গ্রিম বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, কারণ বেয়ারউলফ হঠাৎ উঠে দাঁড়ায় সম্পূর্ণ রিজেনারেটেড। আর আরো খারাপ ব্যাপার, আরো মনস্টারের যোগ দেয়। হঠাৎ একটা ডেমনিক ভয়েস জঙ্গলে প্রতিধ্বনিত হয়। সবাইকে মস্করা করতে করতে সে বেয়ারউলফের মুখের ভিতরে থাকে বলে জানায়। সে নিজেকে পরিচয় দেয় পিজুজু নামে, একজন ডিমন যে মনস্টারদের তার মিনিয়ন হিসেবে কন্ট্রোল করে। তাই সে তার মনস্টারদের আক্রমণ করতে কমান্ড দেয়। সব মনস্টার দ্রুত রিজেনারেট হতে থাকে আর অ্যালবার্ট বুঝতে পারে ডিমন মনস্টারগুলোতে মানা সাপ্লাই করছে, যার ফলে তারা ক্রমাগত রিজেনারেট হচ্ছে। লয়েড লুকিয়ে গ্রিমকে পিজুজু সম্পর্কে জিজ্ঞেস করে, তাই সে ব্যাখ্যা করে পিজুজু মানা ট্রান্সমিশন ব্যবহার করে, মানা স্ট্রিং দিয়ে মনস্টারগুলোকে পাপেটের মতো কন্ট্রোল করছে। যতক্ষণ পিজুজু অ্যাক্টিভ থাকবে মনস্টারগুলো হারানো সম্ভব না। তাই লয়েড সাথে সাথে মানা ট্রান্সমিশন শেখাতে বলে। বিপদ থাকা সত্ত্বেও গ্রিম বেসিক ব্যাখ্যা করতে শুরু করে এবং লয়েডের নতুন টেকনিক বোঝার ক্ষমতায় শকড হয়ে যায়। সে সাথে সাথে একটা পারফেক্টলি ট্রান্সমিটেড মানা কনস্ট্রাক্ট তৈরি করে। এদিকে শিলা সরাসরি পিজুজুর মুখোমুখি হয়, কিন্তু লয়েডকে নিয়ে তার অপমান শুনে চেত্তা ফায়ার হয়ে যায়। তাই সে তাকে আক্রমণ করে। সে বেয়ারউলফের পা কেটে দেয় আর পিজুজু নিজে থেকে ফোকাস করতে থাকলে বাকি মনস্টাররা হিলিং বন্ধ করে দেয়। সে পিজুজুকে আরো আক্রমণ করে এবং বেয়ারউলফকে দুই ভাগে ভাগ করে ডিমনকে বাইরে ছুড়ে ফেলায়। আর পিজুজু ভাবছে কিভাবে একটা সাধারণ মেয়ে এত কিছু করতে পারলো। শিলা তাকে দুর্বল ডিমন বলে এবং প্রতিজ্ঞা করে যে সে কখনো লয়েডকে আঘাত করতে দেবে না। হঠাৎ পিজুজু তার মুখ থেকে একটা অদ্ভুত এনার্জি ছাড়তে শুরু করে আর বাকিরা শিলাকে সাহায্য করতে এগিয়ে আসে। এনার্জিটা চারদিকে ছড়িয়ে পড়ে। এর কারণে অ্যালবার্ট এবং বাকি সৈন্যরা হঠাৎ নড়াচড়া করতে পারে না, কারণ তাদের শরীর শক্তি হারিয়ে ফেলেছে। তাও বুঝতে পারে পরিস্থিতি কতটা গুরুতর, কারণ এনার্জিটা শিলাকেও প্রভাবিত করে, তাকে বাকিদের মধ্যে আটকে দেয়। পিজুজু শিলার উপর ভীষণ রেগে থাকে, তাই সে তাকে সহিংসভাবে আক্রমণ করে এবং পানিতে ছুড়ে দেয়। অ্যালবার্ট মরিভাবে শিলাকে সাহায্য করতে চায়, কিন্তু সে ডিমনের এনার্জিতে পুরোপুরি প্যারালাইজড এবং শীঘ্রই জ্ঞান হারায়। পিজুজু ব্যাখ্যা করে যে এই এনার্জি শ্বাসে নিলে যে কেউ তার কন্ট্রোলে চলে যায়। সে আবার সুলফাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাও হঠাৎ এসে আঘাত ব্লক করে তাকে বাঁচায়। এখন তার দৃষ্টি তাওর দিকে, কারণ সে প্রশ্ন করছে কেন বাকিদের যে এনার্জি স্লাইম করে দিয়েছে সেটা তাকে প্রভাবিত করছে না। তাও কষ্ট করলেও পিছিয়ে যেতে রাজি না এবং লড়াই চালিয়ে যায়। লড়াইয়ের সময় পিজুজু বুঝতে পারে যে সে তার কন্ট্রোল রিজেস্ট করতে ব্রিদিং টেকনিক ব্যবহার করছে। শ্বাস নিতে কষ্ট হলেও
তাও পালাতে অস্বীকার করে এবং লড়াই চালিয়ে যায়। যুদ্ধের সময় তা অতিরিক্ত পাওয়ার ব্যবহার করে এবং শ্বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে একটা রিজেনারেট মনস্টার আক্রমণ করে তাই আটকে ফেলে। পিচুচু তাকে মস্কার করে এবং আরো বেশি এনার্জি ছাড়তে শুরু করে। তাওকে বশ করার চেষ্টা করে, তাও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, কিন্তু কাছে রবার্টকে অনুভব করে, তাই তার উপর নির্ভর করার চিন্তা তাকে শক্তি দেয়। কিন্তু কিছুক্ষণ পরিবর্তন হওয়ার আগে মনস্টার পুরোপুরি তাকে গিলে ফেলে। লয়েড তখন পিচুচুর মুখোমুখি হতে এগিয়ে আসে, কারণ সে জানতে পারে যে সে বেয়ারউলফদের তাদের বাবা মাকে মেরে এবং তার পাওয়ার দিয়ে দাস করে নিজের কন্ট্রোলে নিয়েছে। এরপর পিচুচু বেয়ারউলফদের লয়েড এবং গ্রিমকে আক্রমণ করার কমান্ড দেয়। লয়েড শান্তভাবে তার মানা ট্রান্সমিশন টেস্ট করার সিদ্ধান্ত নেয়, তাই একটু মানা ছেড়ে সে যুদ্ধক্ষেত্রে একটা সুন্দর বাগানে রূপান্তরিত করে। এই মানা ব্যবহার করে সে তাদের সবাইকে তাদের বাবা মায়ের স্মৃতি দেখায়, যা তাদের আবেগকে আপ্লুত করে এবং বেয়ারউলফের আক্রমণ বন্ধ করে দেয়। পিচুচু অবাক হয়ে যায়, কিভাবে একটা বাচ্চা এত সহজে তার ম্যাজিক অতিক্রম করলো। একটা ওলফকে কমান্ড করা হয় তাওকে ছেড়ে দিতে, আর সে অক্ষত বেরিয়ে আসে। পিচুচু তখন তার নিজের ওলফদের দ্বারা মারা খায়, তাই সে বেয়ারউলফদের মানা সাপ্লাই কেটে দেয়। কিন্তু লয়েড আরো বেশি পাওয়ার ছেড়ে জবাব দেয়। লয়েড এক্সাইটেড হয়ে একসাথে মাল্টিপল স্পেল কাজ করতে শুরু করে, পিচুচুকে অসংখ্য ব্যারিয়ারের লেয়ারে আটকে ফেলে। পিচুচু বারবার পালানোর চেষ্টা করে, কিন্তু ফুল স্পিডে পালানোর চেষ্টা করেও সে শেষ পর্যন্ত ব্যারিয়ারের ভিতরে সিল হয়ে যায়। লয়েড প্রতি মিনিট শত শত স্পেল কাজ চালিয়ে যায়। লয়েড ব্যারিয়ার রিলিজ করে, পিচুচুকে পরাজিত করে, আর পিচুচু গায়েব হওয়ার সময় গ্রিম তাকে শুষে নেয় এবং তার সব মানা নিয়ে নেয়, একদিন লয়েডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ যাওরা। এরপর সৈনিকরা জ্ঞান ফিরে পায়। লয়েড দ্রুত একটা গল্প তৈরি করে যে রবার্ট নামে একজন সর্সার সবাইকে বাঁচিয়েছে। পরে কিংডমে রাজা অ্যালবার্টের প্রশংসা করেন, কিন্তু তার ভুলগুলো ধরিয়ে দেন। তাই তিনি জোরালোভাবে লয়েডকে ভবিষ্যতে রাজা প্রার্থী হিসেবে সুপারিশ করেন, কিন্তু লয়েড সাথে সাথে অফারটা প্রত্যাখ্যান করে। এরপর লয়েড বাকি বেয়ারউলফদের একটার সাথে বন্ধুত্ব করে, আর তার নাম দেয় শিরো। শিলা লয়েডকে মশা টেমিং ব্যাখ্যা করতে আসে, আর রাজা এবং অ্যালবার্ট লয়েডকে দেখেন দুজনে নিশ্চিত যে তার ভবিষ্যৎ অসাধারণ হবে। কিছুদিন পরে লয়েড লক্ষ্য করে যে শিরু সিম্পল কমান্ড দ্রুত শেখে, কিন্তু একাধিক অ্যাকশন এবং টাইমিং সম্বলিত কমপ্লেক্স কমান্ড সমস্যা হয়। লয়েড বুঝতে পারে তার মশলা সম্পর্কে সঠিক নলেজ নেই এবং কে এই বিষয়ে এক্সপার্ট হতে পারে তা ভাবতে শুরু করে। লয়েড আর শিলা দুজনেরই একই সাথে একই ব্যক্তির কথা মাথায় আসে। তারা গার্ডেন টাওয়ারের প্রিন্সেস অ্যালেসকে ভিজিট করতে যায়, যেটা অনেক পশু এবং মনস্টার দ্বারা ভরা। গ্রিম জায়গাটা দেখে অবাক হয়, আর লয়েড ব্যাখ্যা করে যে অ্যালেস সালোমের 6 জন প্রিন্সেসের একজন এবং তার বড় বোন। হঠাৎ অ্যালেস লয়েডের ওপর ঝাঁপিয়ে পড়ে, যা দেখে শিলা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ আপন ভাইয়ের সাথে অ্যালেসের অতি আদর মাখা ব্যবহারে। অ্যালেসের মেড অ্যারিস দ্রুত হাজির হয় এবং অ্যালেসকে ঝাড়িয়ে দেয় এমন পাগলের মতো আচরণের জন্য, বিশেষ করে যেহেতু সে তার আপন ভাই। অ্যালেস তখন সাথে সাথে বুঝে যায় যে লয়েড শিরু সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে এবং শিরুকে বেয়ারউলফ হিসেবে সঠিকভাবে চিহ্নিত করে। এটা লয়েডকে অবাক করে, কিন্তু অ্যালেস ব্যাখ্যা করে যে তার এই ক্ষমতা সচেতন জ্ঞান থেকে না, মনে থেকে আসে। লুরো নামে একটা শক্তিশালী মনস্টার কোনো দৃশ্যমান কমান্ড ছাড়াই সামনে আসে। লয়েড বুঝতে পারে অ্যালেস তার মনস্টারের সাথে মনের মাধ্যমে মানসিক ইমেজ শেয়ার করে এবং যোগাযোগ করছে, কমান্ড দেয় না। সে অ্যালেসকে এই পদ্ধতি শেখাতে বলে, যাতে শিরুর সাথে এভাবে যোগাযোগ করতে পারে। অ্যালেস ব্যাখ্যা করে যে এই পদ্ধতি কঠিন এবং পশু ও মনস্টারের সাথে যোগাযোগের ভিত্তি হিসেবে ভালোবাসার কথা বলতে শুরু করে। তার আশেপাশে সব পশু জড়ো হয়ে তার গায়ে লেগে থাকে, তার প্রকৃতির সাথে সংযোগ প্রমাণ করে। কিন্তু এই পশুরা কিছুটা চিপকু টাইপের, আর বোনের মতো আর কি, মানে শিলার কাছ থেকে আদর খাওয়ার চেষ্টা করে আর তার কাপড় টেনে ধরে। লয়েড ধারণাটা বোঝে এবং শিলাকে একটু বেশি আবেগের সাথে জড়িয়ে ধরে, কিন্তু জানা যায় এটা ছিল তার কল্পনা। এরপর লয়েড অ্যালিসের পদ্ধতি শিরুর সাথে ট্রাই করে, একটা স্পষ্ট মানসিক ইমেজ তৈরি করে এবং মনের মাধ্যমে পাঠায়। শিরু সাথে সাথে বুঝে যায় এবং লয়েড যা চাইছিল তা পারফেক্টলি করে। অ্যালিস বুঝতে পারে যে লয়েড সহজভাবে একটা সত্যিকারের মনস্টার ট্রেমার টেকনিক ব্যবহার করেছে, তার ইচ্ছা শেয়ার করে। লয়েড উপসংহারে আসে যে ভালোবাসা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক বোঝাপড়া এবং ইমোশনাল কানেকশন, যা সত্যিকারের যোগাযোগ সম্ভব করে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় অ্যালবার্ট এসে লয়েডকে জানায় যে সে তাকে তার বড় ভাই এবং চতুর্থ রাজপুত্র ডানের সাথে দেখা করতে চায়। ডান একজন দক্ষ ব্ল্যাকস্মিথ লয়েডকে একটা ফোর্জে নিয়ে যায় এবং এনচেন্টিং ডেমনস্ট্রেশন করতে বলে। এরপর লয়েড অবিশ্বাস্য গতি এবং প্রিসিশনে একটা তরোয়াল এনচেন্ট করে, যা ডানকে শর্ট করে যে লয়েড মাত্র একটা ছোট্ট বাচ্চা। ডান লয়েডের অসাধারণ ট্যালেন্ট সম্পর্কে নিশ্চিত হয় এবং তার সেই আল্টিমেট স্পেল বার্নিং সর্ট তৈরি স্বপ্ন শেয়ার করে, যা ব্যবহার করে যে কেউ ম্যাজিক ব্যবহার করতে পারে। লয়েড রাজি হয় এবং প্রোডাকশন প্রসেসে আগ্রহী হয়ে ওঠে। তারা অ্যাডভান্স স্পেল ফর্মুলা ব্যবহার করে একটা শক্তিশালী তরোয়াল ফর্জ করতে শুরু করে, কিন্তু মেটাল বারবার ভেঙে যায়। লয়েড বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে স্পেলের তীব্রতা কমানো সত্ত্বেও, আর প্রিন্স লক্ষ্য করে যে ব্যবহৃত মানা এসেন্স অপরিশুদ্ধ, মানে মানা এসেন্স বিশুদ্ধ না। ড্যান সস্তা এসেন্স কিনেছে, তাই তার মানে তাদের আরেকটা ডানজনে ঢুকে চেস থেকে হাই কোয়ালিটি এসেন্স আনতে হবে, ঠিক যেভাবে সে আগে করেছিল। শিলা জানায় যে রাজা ইতিমধ্যে তার বৃদ্ধির জন্য লয়েডের ডানজন এক্সপ্লোরেশনে সম্মতি দিয়েছেন,
তাই তারা পুরো বিষয়টা রিস্টার্ট করতে অ্যাডভেঞ্চার গিল্ডে যায়। ডানজনে ঢুকতে হলে হায়ার র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের দরকার, আর তাও সে সাহায্য অফার করে। বিনিময়ে রবার্টকে সেটা জানাতে হবে, কারণ সে এখনো তাকে খুঁজছে। বইনামার প্রেমে পড়ে গেছে। গ্রুপটা তখন একটা ডানজনে ঢোকে, সহজে মনস্টারগুলোকে হারায় এবং একটা চেস্ট পায় যাতে লয়েডের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল আছে। 4G ফিরে লয়েড ম্যাটেরিয়াল নিয়ে ফেরে, তাই একসাথে তারা সফলভাবে স্পিল বার্নিং সর্ড সম্পন্ন করে। ব্লেড ফোর্সের পর টেস্টের সময় সর্ড একটা বিশাল ব্লাস্ট আরে যা সবাইকে শর্ট করে দেয়, কিন্তু লয়েড চুপচাপ ভাবে যে সে হয়তো একটু বেশি ইনসেন্ট করে ফেলেছে। সেই রাতে লয়েড তার রুমে বিশ্রাম নেয়, কিন্তু তার ক্ষমতা ব্যবহার করে সে সেন্ট্রাল গার্ডেনে একটা অদ্ভুত প্রেজেন্স অনুভব করে যা শুরুও ডিটেক্ট করতে পারেনি। আর সে দেখে যায় একটা মিস্টিরিয়াস মাস্ক মেয়ে বাগানে দাঁড়িয়ে আছে। মেয়েটা অলক্ষ্যভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু লয়েড অর্থাৎ বাগানে পৌঁছায় এবং তাকে শান্তভাবে অভিবাদন জানায়, কারণ সে তার পাওয়ার নিয়ে কিউরিয়াস। সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু পায় না, কারণ ইতিমধ্যে লয়েড জায়গাটা চারদিকে ব্যারিয়ার দিয়ে রেখেছে। মেয়েটাকে স্পষ্টতই তার বেশিরভাগ কাপড় খুলতে হয় যাতে সে তার পাওয়ার ব্যবহার করতে পারে। যদি সে কোনো শিশুকে আঘাত করতে চায় না, লয়েড সাথে সাথে বুঝতে পারে জায়গাটা বেশি ভরে গেছে এবং সে টক্সিক মানা দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করছে। সে দ্রুত নিজেকে রক্ষা করতে পিউরিফিকেশন স্পিল ব্যবহার করে, কিন্তু মেয়েটা নিশ্চিত যে পিউরিফিকেশন তার পাওয়ারের বিরুদ্ধে কাজ করে না। সে তখন একটা শক্তিশালী স্পিল ব্যবহার করে লয়েডের চারদিকে বিষ পাড়িয়ে দেয়। সে ব্যাখ্যা করে যে তার বিষ পিউরিফাই করা সম্ভব না। লয়েড পরিস্থিতি অ্যানালাইজ করে এবং বুঝতে পারে তার পিউরিফিকেশন স্পেল যে কোনো পরিচিতি বিষ নিউট্রালাইজ করতে পারে। তাই যদি এটা কাজ না করছে, তাহলে তার বিষ অজানা হতে হবে। সে অনুমান করে সে মানার মাধ্যমে সরাসরি বিষের প্রকৃতি ট্রান্সমিউট করছে। তাই সে মনে করে যে বিরল কিছু মানুষ বিশেষ ধরনের মানা নিয়ে জন্ম নেয়, বিপজ্জনক ক্ষমতা দেয় এবং সমাজ তাদের ভয় পায়। মেয়েটা এটা নিশ্চিত করে এবং ব্যাখ্যা করে যে এরকম মানুষদের ব্লাইটেড বলা হয়, এবং সে প্রকাশ করে যে সে নিজে পয়জন ব্লাইটেড। জন্ম থেকে সে ক্রমাগত বিষ ছড়াচ্ছে এবং অন্যরা তাকে ভয় পেয়ে একা করে রেখেছে। তার পাওয়ার ব্যবহার করে সে সহজে লয়েডের ব্যারিয়ার ধ্বংস করে, যা লয়েডকে এক্সাইটেড করে, কারণ সে বুঝতে পারে সে পয়জন দিয়ে ব্যারিয়ারকে দুর্বল করেছে। আর মেয়েটা এটাও জানে যে সে ইচ্ছাকৃতভাবে সীমিত পরিমাণ বিষ ব্যবহার করেছে, তাই লয়েড বাঁচবে, কিন্তু সুস্থ হতে কয়েকদিন লাগবে। এরপর মেয়েটা দৃশ্য থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়, কোনো চিহ্ন রাখে না। গ্রিম শীঘ্রই এসে তার অবস্থান চেক করে। লয়েড ব্যাখ্যা করে সে হিলিং টেকনিক দিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং বিষের স্থায়ী প্রভাব পড়বে না। গ্রিম জিজ্ঞেস করে লয়েড তাকে কেন তাড়া করেনি। লয়েড জানায় যে সে ইচ্ছাকৃতভাবে তাকে যেতে দিয়েছে যাতে সে তার হাইড্রেটে নিয়ে যায়। সে মনে করে সুলফা তাকে আগে অ্যাসাসিন গিল্ড সম্পর্কে বলেছিল এবং উল্লেখ করেছিল যে গিল্ডে 6 জন সদস্য আছে, প্রত্যেককে অন্যান্য ক্ষমতা সম্পন্ন এবং তাদের ধরার জন্য পুরস্কার দেওয়া হবে। তাই এই তথ্য লয়েডকে অনেক বেশি এক্সাইটেড করে। লয়েড ব্যাখ্যা করে যে যদিও মেয়েটা অত্যন্ত দক্ষ, কিন্তু সে এখনো তার গতিবিধি ট্র্যাক করতে পারছে, কারণ মেয়েটা লুকানোর সময় স্পেসে ছোট ছোট ডিস্ট্রেশন তৈরি করছে। আর এই প্যাটার্ন একবার বোঝা গেলে সহজভাবে ট্র্যাক করা যায়। লয়েড তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। অল্প সময় পরেই শিলা আর শিরু সেখানে এসে প্যানিক করে যখন বুঝতে পারে লয়েড নেই। সিনটা শিফট হয় অ্যাসাসিন গিল্ডের হাইড আউটে, যেখানে পয়জন গার্ল রেন অন্য সদস্যদের সাথে মিলিত হয়। একজন সদস্য প্রশ্ন করে যে টার্কির নামেরই কেন ফিরে এসেছে। মেয়েটা ব্যাখ্যা করে যে সে একটা শিশু ছিল, কিন্তু নতুন তথ্য শেয়ার করে যে স্পেল ব্লাড অস্ত্র ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে, যা সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দেয়। হঠাৎ টালিয়া নামের একজন মহিলা বুঝতে পারে যে কেউ তাদের পর্যবেক্ষণ করছে, কারণ জানা যায় লয়েড তাদের অনুসরণ করে এসেছে এবং কাছে লুকিয়ে আছে। সে এগিয়ে এসে সবাইকে অবাক করে, রেন কেও যে শক যে লয়েড পয়জন কেউ বেঁচে আছে। আর একজন সদস্য উল্লেখ করে যে লয়েড আসলে সত্যম রাজপুত্র। ভাই এই পুরো এপিসোডে যা যা হলো সেটা একটু রিক্যাপ করা দরকার, কারণ ইনফো ওভারলোড হয়ে যাওয়ার চান্স আছে। লয়েড ডিমন সিল ভাঙলো, ডিমনকে পোষ বানালো, ডানজন এক্সপ্লোর করলো, মনস্টার ব্যাটল জিতলো, স্পেল বাউন্ড শট বানালো, একজন অ্যাসাসিনের বিষ সহ্য করলো, আর শেষমেশ তাদের হাইডার পর্যন্ত ট্র্যাক করে চলে গেল। এবং সবকিছুর পরে রাজপুত্র হওয়ার কোনো ইচ্ছে তার নেই, শুধু ম্যাজিক শিখতে চায়। পুরো জিনিসটা উল্টাপাল্টা করে দিল ভাই। তো এটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের পার্ট আরো বড় টুইস্ট আছে। আর আমি অনেক লেট করে ভিডিও আপলোড করতেছি, অনেস্টলি মানে আগ্রহটা কমে গেছে গা। এমনি তো কন্টিনিউ ছিলাম না, তো ভিডিও যাই বানাইছি তোমার নর্মালি তেমন রিচ আসে না, ভিউ নাই বা কমেন্ট নাই, কিছু নাই, যার জন্য ভিডিও করা হয় না। দেখি আস্তে আস্তে ট্রাই করুন রেগুলার হওয়ার, যদি সাপোর্ট টাপোর্ট ভালো থাকে। তো থাকো, খুদা হাফেজ, টাটা, বাই বাই।